ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 44 শুরু হয় পেয়ঞ্চু থেকে। পেয়ঞ্চু বলে যে, ওহ, তুমি এখানে এসে পড়েছো। যাক, তোমার জন্য এখানে আসা সহজ হয়নি। যেহেতু তুমি এখানে এসে পড়েছো, তুমি এখানে বসে যাও। তোমার জন্য আমি অনেক উদার। পেয়ঞ্চু আরেকজনকে বলতে থাকে, হে শুনো, কন্ট্রাক্টের কপিটা নিয়ে আসো তো। সেয়ং যেহেতু এখানে এসে পড়েছে, তাহলে সে তার প্রমিস রাখবে আর সেটাকে সাইন করে দিবে। অতীতে যখন পেয়ঞ্চো হানসোর সাহায্য করে, তখন সে বলে দেয় যে, আমি তোমার সাহায্য করছি কারণ কি পরের বার তোমার কিন্তু আমার সাহায্য করা লাগবে। হানসো জানতো না যে তারা কন্ট্রাক্টের মধ্যে এটা পূরণ করবে। হানসোর সামনে সেই কন্ট্রাক্টটা রাখা হয় এবং বলে যে, আচ্ছা এই নাও, তুমি এখানে সাইন করে দাও। সত্যি সেই হারভিনের ঝামেলাগুলো ক্লিয়ার করা আমার জন্য অনেক কষ্টকর ছিল। সেই সম্পর্কে এখনো আমার খারাপ স্বপ্ন আসতে থাকে। এই নাও, চিন্তা করো না, এটা শুধু 10 বছর। 10 বছরের জন্য আমরা পার্টনার থাকবো। আর এই সময় তুমি আরো বেশি শক্তিশালী হতে থাকবে। হানসো জবাব দেয় যে, তুমি আমাকে শক্তিশালী বানাবে, হ্যাঁ, যেমন এটা আমার লাগবে। পেয়ঞ্চ বলে যে, হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, তোমার এই অ্যাটিটিউডটা, এটাকে ফিক্স করা লাগবে। মার্শাল আর্টের মধ্যে সবসময় ভালো এবং নম্র থাকতে হয়, কিন্তু তুমি অনেক জেদি। তোমার অনেক জেদ, কারণ কি তোমার কিছু ট্যালেন্ট আছে। তুমি যদি রাস্তায় লাথি মারা বাদে অন্য কিছুও করতে চাও, তাহলে এই কন্ট্রাক্টটা সাইন করো, এটা তোমার জন্য অনেক ভালো হবে। কিন্তু হানসো তখন পেয়ঞ্চকে মিডল ফিঙ্গার দেখা দেয়। পেয়ঞ্চ বলে, যাক, বাকি সব বাদ দাও, আমার উপরে বিশ্বাস করো। আমি এরকম একটা জায়গা জানি যেখানে তোমার জন্য অনেক ভালো হবে। এর পরবর্তীতে একটি দৃশ্য দেখানো হয় যেখানে হানসো একটি বুড়ো লোকের সামনে দাঁড়িয়ে থাকে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে যে, হ্যালো, আমাকে এখানে স্যার চো পাঠিয়েছে। আমি এখানে এসেছি আপনার সাহায্য করার জন্য। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। বর্তমানে হাসপাতালের দৃশ্য দেখানো হয় যেখানে হানসোর সামনে অনেকগুলো কাগজ উঠতে থাকে। আশেপাশের লোকগুলো তখনও মারামারি করছিল এবং জিজ্ঞাসা করছিল যে কোথায় বার্থ সার্টিফিকেট, কোথায় সেই মেয়ে। তখন দুইজনের মাঝখানে হানসু যেয়ে দাঁড়িয়ে যায়। সে লোকগুলো বলে, হে, তুমি এখানে কি করছো? আজকে হাসপাতাল বন্ধ, তুমি অন্য কোথায় যাও। তুমি কি আমার কথা শুনতে পারো না? একথা বলার সাথে সাথে হানসোর কলারটা ধরে ফেলে এবং বলে যে তুমি বাইরে চলে যাও। কিন্তু এর পরের মুহূর্তে হানসো তাকে একটি ঘুষি দিয়ে উড়িয়ে দেয়। এটা হলো কিউকুশিন কারাটে। হানসো তারপর বলে, ওহ সরি, আমার এখানে কিছু কাজ আছে। আমি সেই বাচ্চাকে নিতে এসেছি এবং বের হয়ে যাব। অপরদিকে গাড়ি তখনও ব্রিজের মাঝখানেই থাকে। নর্থ কোরিয়ার সোলজাররা বলছে, তাড়াতাড়ি লিডারশিপকে জিজ্ঞাসা করো, আমাদের কাছে বেশি সময় নেই। সাউথ কোরিয়ার সোলজাররা বলছে যে তারা কখনো এরকম ফেস করে নাই, তাই বুঝতে পারছে না যে এখন তারা কি করবে। আরেকজন বলে যে এরকম তো আমরাও কখনো আগে ফেস করিনি। তখন তাদের ওয়াকি টকি থেকে আওয়াজ আসা শুরু করে, শোনো, কিডন্যাপাররা আমাদেরকে কন্ট্যাক্ট করেছে, তারা বলেছে প্রেসিডেন্টকে নিয়ে তারা এখানে চলে আসবে। গাড়ির ভিতরে ডেপুটি ম্যানেজার বলতে থাকে যে, তোমাদের সাহস কিভাবে হলো আমাদের প্রেসিডেন্টকে কিডন্যাপ করানোর? আমি এখনই আসছি সেই জায়গায়। সে অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে সেই জায়গায় যাওয়ার জন্য। ওয়াকি টকি থেকে বলতে থাকে যে তোমরা সেখানেই থাকো, তারা আসছে সেই রাস্তায়। সোলজাররা বলছে যে আমরা বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। মেজর জ্যাং তখন বলে যে কিডন্যাপাররা কত দূর আছে আর কতক্ষণের মধ্যে তারা এখানে পৌঁছে যাবে। সেই রেডিওর ম্যানটা বলে যে, স্যার, আমরা সেই সম্পর্কে এখনো কোনো কিছু জানি না, কিন্তু একটা জিনিস জানি, আমরা বেশিক্ষণ সেই জায়গায় থাকতে পারবো না। গাড়ির অবস্থাও ভালো না। পিস মিনিস্টার বলতে থাকে যে, হে শুনো, আমরা অনেক মেসিভ ট্রাভেলের মধ্যে আছি, ঠিক আছে? যদি আমরা তাড়াতাড়ি কোনো কিছু না করি তাহলে সেই গাড়িটা নিচে পড়ে যাবে। কিন্তু পিছন দিক থেকে সোলজাররা বলতে থাকে, আমরা অলরেডি অনেক সমস্যার মধ্যে আছি। গাড়ির ভিতরে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে বলতে থাকে, এর মানে কি তুমি এসব করছো তোমার ফ্যামিলি প্রবলেমের জন্য? কিম তখনও চুপ থাকে। প্রেসিডেন্ট বলে, এগুলো কি তোমার কাছে কোনো মজা? তুমি এইসব ঝামেলা তৈরি করছো তোমার ফ্যামিলির জন্য, আর তুমি কি মনে করছো এখান থেকে বের হয়ে যাবে? তোমার নিজেকে প্রিপেয়ার করা উচিত যে এরপরে তোমার সাথে কি হবে। কিম একটু চুপ থাকে, মনে মনে বলতে থাকে যে হ্যাঁ, আমি এর জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছি। হাসপাতালের দৃশ্য দেখানো হয় যেখানে হানসো সবাইকে নক আউট করে দিয়েছে এবং মিনজিকে তার হাতে ধরে রেখেছে, বলছে যে হে, তুমি এখন কান্না করো না। এই যে মিনজির সাথে সে খেলা করা শুরু করে। যখন মিনজি একটি হাসি দিয়ে দেয়, তখন হানসো চুপ থাকে এবং বলে যে তুমি দেখতে একদম তোমার মায়ের মতো হয়েছো। এর মানে তোমার স্বভাব তোমার বাবার মতো হবে, আর এটা খুবই খারাপ। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলতে থাকে, তুমি কি আমার কথা শুনতে পারছো? তুমি এসব করার পরে তুমি কি ভাবছো যে তুমি এখান থেকে বের হতে পারবে? কিম তখন জবাব দেয়, তুমি চুপ থাকো। বাইরের সোলজাররা বলতে থাকে, হে, আমরা দেখতে পারছি, আমাদের সামনে একটি গাড়ি আসছে, হে, আমরা দেখতে পারছি, রুট ক্লিয়ার আছে, হ্যাঁ, এটা আমাদের প্রেসিডেন্ট। সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে তখন ফেরত দিয়ে দেওয়া হয় এবং ডেপুটি ম্যানেজার বলতে থাকে যে এইগুলো সব আমি করেছি, আমাদের প্রেসিডেন্ট কোনো কিছু করে নাই, তাই আমাদের সুপ্রিম লিডারকে ফেরত দিয়ে দাও। কিম যখনই এই কথাটা শুনতে পারে,
কিম তখন নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা শোনো আমার একটা কথা, তুমি কি সাঁতার কাটতে পারো? নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিছু বোঝার আগে তখনই কিম সেই গাড়িটি সামনের দিকে নিয়ে যায় এবং গাড়িটি নিচে ফেলে দেয়। আশেপাশের সোলজাররা এবং পিস মিনিস্টার সবাই তখন শকের মধ্যে থাকে। আর কিম বলতে থাকে যে হ্যাঁ, আমি তখন থেকে এইসব পরিকল্পনা করে নিয়েছিলাম, যখন থেকে আমি এই প্ল্যানটা ভেবেছিলাম। আমি নিজের সম্পর্কে অনেকবার ভেবেছি যে কিভাবে এখান থেকে জীবিত ফেরত যাওয়া যায়। আর আমি এখান থেকে আর খালি হাতে যেতে পারবো না। হাসপাতালের বাইরে হানসো দাঁড়িয়ে থাকে মিঞ্জিকে নিয়ে এবং বলছে, বাচ্চাটা কিভাবে হাসছে, আমারও মনে হয় একটা মেয়ে নেওয়া উচিত, চলো এখান থেকে আমরা চলে যাই। হাসপাতালের ভিতরে সবাই তখন পড়ে থাকে। একটি লোক বলতে থাকে যে ওই লোকটা এত শক্তিশালী কিভাবে ছিল। সেই লোকের সামনে আরো একটি লোক এসে দাঁড়িয়ে যায়। লোকটা বলে যে তোমরা অলরেডি শেষ হয়ে গেছো, আমার মনে হয় আমি একটু বেশি দেরিতে চলে এসেছি। নিচে পড়া লোকটা তখন কাঁপতে থাকে এবং বলে, তুমি তো, সেই বুড়ো লোকটা তার গলায় হাত দিয়ে তাকে উপরে উঠিয়ে নেয় এবং বলে যে আচ্ছা, তুমি আমাকে বলো এখানে কি হয়েছে, কে তোমাদের এরকম অবস্থা করেছে। সে ইউনিট 5I থেকে এবং তার কোড নেম হলো উল। সাউথ কোরিয়ায় পিস মিনিস্টারকে দেখানো হয় যে অনেক রাগান্বিত হয়ে আছে আর বলছে যে না, এখন আমরা শেষ হয়ে গেছি, এখন আমরা কি করব। নর্থ কোরিয়ার আমাদেরকে আমাদের প্রেসিডেন্টকে ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু এখন মনে হয় যুদ্ধ হবে। তখন রেডিও থেকে বলছে যে মিনিস্টার, পিস মিনিস্টার বলে যে এখন কি হয়েছে বলো তুমি। সে লোকটা বলছে যে স্যার, আমরা আকাশে কোনো কিছু দেখতে পাচ্ছি, কোনো কিছু আমাদের উপরে উড়ছে, কিন্তু এটা আমাদের না, আর আমরা জানি না সে কোথা থেকে এসেছে। সেই হেলিকপ্টারের ভিতরে একজন লোক দাঁড়িয়ে থাকে। হেলিকপ্টারের পাইলট বলছে যে স্যার, আপনি কি সত্যি এখন এটা করতে পারবেন? সে লোকটা বলে যে হ্যাঁ, একটা ম্যানের তার মরাল ডিউটি ফুলফিল করা উচিত। আমি এসব থেকে দূরে যেতে পারবো না, তুমি চিন্তা করো না, আমি এখানে ফেরত চলে আসবো। সেই লোকটা বলে ঠিক আছে স্যার, গুড লাক, টেক কেয়ার। এরপরেই সেই লোকটা লাফ দিয়ে দেয়। আর সেই লোকটি হলো ক্যাপ্টেন জিনচিও। চ্যাপ্টার 45 শুরু হয় 5 বছর আগের ঘটনা থেকে, যেখানে বলছে, আমি সত্যি বুঝতে পারছি না, আমি তোমাকে প্রমোট হওয়ার কথা বলছি কিন্তু তুমি না করছো কেন। পার্ক জিনচুল সরাসরি বলে দেয় যে স্যার, আমি প্রমোট হতে চাই না, কারণ কি আমি আমার দেশের জন্য কাজ করি, আমার অন্য কিছু লাগবে না। জেনারেল বলে আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে চিন্তা করো না, আচ্ছা আমি তোমাকে একটা তোমার ডিপার্টমেন্ট দিয়ে দেই, কিন্তু পার্ক জিনচুল তখনও না করে দেয় যে স্যার, আমার ডিপার্টমেন্টও লাগবে না। তখন সেই রুমে একটি মেয়ে চলে আসে এবং বলে যে স্যার, আমার ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কথা বলার ছিল। জেনারেল বলে ঠিক আছে ক্যাই, তুমি ভিতরে আসো। সেই মেয়েটা জিজ্ঞাসা করে এই লোকটা কে। জেনারেল জবাব দেয় সে হচ্ছে সার্জেন্ট পার্ক। পার্ক তখন জবাব দেয় নাইস টু মিট ইউ। কিন্তু তার মনে তখন অনেক কিছু চলতে থাকে। সে প্রথম দেখাতেই সেই মেয়েকে পছন্দ করে। পার্ক সেই মেয়ের হাতটা ধরে বলে যে তুমি অনেক সুন্দর, তোমার নাম কি? কিন্তু মেয়েটি তার মুখ খুলে এবং বলে যে নাম পার্ক জিনচুল। তখন সেই মেয়ের দিকে তাকিয়ে থাকে। সে মেয়েটা নিচে তাকিয়ে বলে যে তোমার সাহস কত বড়, তুমি আমার থেকে র্যাঙ্কে নিচে হয়ে তুমি আমার নাম জিজ্ঞাসা করছো, আর তোমার হেয়ার কাট এরকম কেন? তুমি কি কোনো কনসার্টে এসেছো? তোমার হাত থেকে তোমার হাত আমার হাতের থেকে দূর কর, তোমার হাত আমার হাতের থেকে দূরে রাখা ভালো হবে না সার্জেন্ট। আমার এরকম কাউকে পছন্দ হবে না যার র্যাঙ্ক আমার থেকে নিচে। তোমার সাহস কত বেশি যে তুমি সার্জেন্ট হয়ে মেজরের সাথে এরকম ভাবে কথা বলছো। পার্ক জিনচুল তখন অনেক রাগান্বিত হয়ে থাকে এবং বলে যে জেনারেল। সে জেনারেল বলে যে হ্যাঁ বলো। পার্ক বলে আচ্ছা, আমার তাড়াতাড়ি প্রমোট হওয়ার জন্য কি আমার শুধু একটা ডিপার্টমেন্ট লাগবে, তাই না? জেনারেল জবাব দেয় যে হ্যাঁ, কিছুটা এরকমই, কিন্তু সর্বপ্রথম তোমার অফিসার হওয়া লাগবে। পার্ক বলে আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কিছু চিন্তা করি না। আগামী 5 বছর আপনি আমাকে সব থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দিন এই পৃথিবীর, আর প্লিজ আমার জন্য পেপার ওয়ার্ক গুলো করে নিয়ে। আর এরপরে জিনচল পার্কে সোমালিয়ায় ডিপ্লয়েড করা হয়। সে সর্বপ্রথম কোরিয়ান থাকে না, সর্বপ্রথম মানুষ থাকে যে নর্থেন সোমালিয়াকে একাই জিতে নেয়। বর্তমান সময়ের আবার দৃশ্য দেখানো হয় যেখানে সেই হেলিকপ্টারে লোকটি বলছে যে স্যার, গুড লাক, আর নিজের খেয়াল রেখেন। পার্ক জিনচুল তখন পানির নিচে লাফ দিয়ে দেয়। সে একবারে পানির নিচে যেয়ে ম্যানেজার কিমকে আর প্রেসিডেন্টকে খোঁজা শুরু করে। সেই গাড়িকে দেখতে পারে যেখান থেকে ম্যানেজার কিম আর প্রেসিডেন্ট বের হয়ে যায়। সে তাড়াতাড়ি সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নর্থ কোরিয়ার সোলজাররা বলতে থাকে যে আমরা দেখেছি স্যার, হেলিকপ্টার থেকে কোনো কিছু একবারে নিচে গেছে, ফায়ার করা শুরু করো। হয়তোবা সাউথের সোলজাররা আমাদেরকে ধোকা দিয়েছে। কিন্তু সাউথের সোলজাররা বলছে যে শুনো, তোমরা এভাবে ফায়ার করো না,
এরকমও হতে পারে যে প্রেসিডেন্টের গায়ে সেই গুলিগুলো লাগতে পারে। সর্বপ্রথম আমাদেরকে খুঁজে বের করা দরকার। কিন্তু এই গুলির মধ্যেই একটি গুলি যে পার্ক জিনচোলের পায়ে লেগে যায় এবং এর ফলে তার স্পিড কমে যায়। সে সামনে তাকিয়ে ভাবতে থাকে যে না, এভাবে তারা অনেক দূর চলে যাবে, কিন্তু সে ডাকও দিতে পারবে না, কারণ কি তারা পানির নিচে আছে। অপরদিকে সাউথ কোরিয়ার পিস মিনিস্টার বলতে থাকে ওই হারামিটা এখন আর সাউথ কোরিয়ার সিটিজেন না, ঠিক আছে? আমরা সেই লোক সম্পর্কে কোনো কিছুই জানি না, সে একটা টেররিস্ট। পাশে থেকে সোলজারটা বলতে থাকে যে জেনারেল, তো জেনারেল বলে যে না, আমারও হাত এখন বাঁধা। সত্যি বলতে সার্জেন্ট কিমকে এখন আমাদের থেকে আলাদা করা সব থেকে বেশি ভালো হবে। সেই লোকটা এখন আর আমাদের মধ্যে কেউ না, তার আমাদের সাথে থাকাই হয়ে যাবে একটা ডিপ্লোম্যাটিক ইস্যু, ঠিক আছে? তাই তার সব আইডেন্টিটি তুমি ডিস্ট্রয় করে দাও। সেই সোলজারটা একটু চুপ থাকে এবং বলে জি স্যার, এবং মনে মনে ভাবতে থাকে এটাই সব থেকে বেশি ভালো হবে যা আমরা সার্জেন্ট কিমের জন্য করতে পারবো। সার্জেন্ট কিম তখন প্রেসিডেন্টকে একটি গাছের নিচে রেখে সামনের দিকে যাওয়া শুরু করে দেয় এবং অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম হানসোকে ফোন দিয়ে বলে যে তুমি কি বাচ্চার খেয়ালটা রাখতে পারবে। হানসো জবাব দেয় তুমি এতদিন পরে আমাকে ফোন দিয়েছো, তাও এই কাজের জন্য, আর তুমি আমাকে বলছো যে তুমি চেয়ারম্যানকে নিয়ে নর্থ কোরিয়ায় রেখে আবার সেখান থেকে তুমি বের হতে পারবে, আর ততক্ষণ পর্যন্ত আমি বাচ্চাকে সামলে নিব। কিম জবাব দেয় তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি নর্থ কোরিয়া থেকে বের হয়ে সেই হাসপাতালেই চলে আসবো। আনসু জবাব দেয় যে না, আমি এই সম্পর্কে চিন্তা করছি না। কিম তখন জবাব দেয় যদি তুমি এই সম্পর্কে চিন্তা না করে থাকো তাহলে আর কোনো কিছু নিয়েই ভেবো না, আমি নর্থ কোরিয়া থেকে বের হওয়ার 40টার মতো রাস্তা জানি। হানসু জবাব দেয় তোমার কি আর কোনো বন্ধু নাই? আছে তো, তাই না? ও হ্যাঁ, আমি সেই হাসপাতাল থেকে সেই মেয়েকে নিয়ে আসতে পারবো, সেটা কোনো সমস্যা না, কিন্তু সেখানে যদি তোমাকে কেউ ধরে ফেলে তখন তুমি কি করবে? কিম তখন জবাব দেয় যদি কোনো সমস্যা হয়ে যায়। হানসো বলতে থাকে হ্যাঁ, আমি আশা করি যেন এসব না হয়, তারপরও যদি হয় তখন তুমি কি করবে? কিম জবাব দেয় তাহলে তুমি আমার একটা সাহায্য করো। সেই জঙ্গলের ভিতরে আরো কিছু সোলজারদের দেখানো হয় যারা বলছে যে হ্যাঁ, আমরা তার পিছনেই আছি, আমরা চেয়ারম্যানকে পেয়ে গিয়েছি। যাক, ভাগ্য ভালো, তার কোনো ক্ষতি হয় নাই। জি স্যার। হ্যাঁ, তাহলে ইউনিট 5i এখান থেকে সবকিছু কন্ট্রোল করবে। সেই ইউনিট 5i থেকে তার কোড নেম হলো কমব্যাক্ট। সে বলতে থাকে যে সর্বপ্রথম আমরা আশেপাশে বের হওয়ার রাস্তাগুলোকে ব্লাস্ট করে দিব যেন সেই লোকটা বের না হতে পারে। ম্যানেজার কিম সেই ব্লাস্ট গুলোর আওয়াজ শুনে বুঝে যায় যে না, তারা চেয়ারম্যানকে খুঁজে বের করেছে, কিন্তু মনে সন্দেহ থাকে এত তাড়াতাড়ি, তাহলে এরা কোনো নর্মাল স্কাউটিং টিম না। সে মনে মনে ভাবতে থাকে আমার তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া লাগবে, কিন্তু তখনই তার কাঁধে একটি গুলি এসে লেগে যায়। দূর থেকে সেই সোলজাররা বলতে থাকে হ্যাঁ, আমরা তাকে খুঁজে বের করেছি, যাও তাকে ধরে ফেলো। কিন্তু ম্যানেজার কিম তখনও দৌড় দিতে থাকে যেন তাদের থেকে দূরে যেতে পারে। যখনই সে দুই সোলজার ম্যানেজার কিমকে আর দেখতে পারে না, তখন একজন বলতে থাকে হে শুনো, তুমি একটু দূরে যেয়ে দেখো তো সে সেখানে আছে নাকি, আমি এখান দিয়ে দেখতে থাকি। কিন্তু তখনই তার পিছন থেকে একটি আওয়াজ আসে এবং পিছনে তাকিয়ে দেখে তার সেই পার্টনার নিচে পড়ে আছে। সেই লোকটা জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করে যেন আরো লোকে সেখানে চলে আসে, কিন্তু এরই আগে ম্যানেজার কিম তাকে হামলা করার জন্য এগিয়ে যায়। একবারে মাঝপথে ম্যানেজার কিমের হাতে আরো একটি গুলি লেগে যায় এবং বলে যে হে, তুমি সেখান থেকে আর নাড়াচাড়া করবে না। হ্যাঁ, অনেক হয়েছে, আর কোনো ট্রিক করবে না। তুমি অনেক চালাক, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে আমরা তোমার চারপাশের মধ্যেই আছি। আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু আমার মনে হয় তুমি আমাদের সম্পর্কে কোনো কিছুই শোনো নাই। হ্যাঁ, আমরা ভালো, আমরা কমব্যাক্টের মধ্যে সব থেকে ভালো, আমরা কাউকে সিকিউরিটি দেই না, আমাদের স্পেশালাইজড হলো টর্চারের মধ্যে। সে লোকটা হাসতে থাকে কিছুক্ষণই তাদের মধ্যে সব থেকে পিছনে যেই সোলজারটা থাকে তার দুটি আঙ্গুলকেও ভেঙে দেয় এবং সেই সোলজারটা চিৎকার দিতে থাকে। সবাই তখন পিছনের দিকে তাকিয়ে থাকে। সে লোকটা বলতে থাকে আমি প্রায় তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তুমি এই অবস্থাতেও অনেক তাড়াতাড়ি দৌড় দিতে পারো। সব সোলজাররা তখন অবাক হয়ে থাকে এবং জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কে। ম্যানেজার কিমের আবার অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে বলে যদি এরকম হয়েও যায় তাহলে প্লিজ তুমি আমার জন্য একটা ফেভার করো, তুমি দা ইস ইন দা হোলকে জানিয়ে দিও প্লিজ। এবং বর্তমানে সেই সোলজারগুলো জিজ্ঞাসা করতে থাকে যে তোমার আইডেন্টিফাই করো নিজেকে। সে লোকটা বলে যে কিছু লোক আছে যে একসময় আমাকে ডাকতো দা এস ইন দা হোল, সেই হলো ক্যাপ্টেন জিনচোল পার্ক, কোড নেম দ্য গড অফ দ্য ওয়ার। চ্যাপ্টার 46 শুরু হয় পার্ক জিনচুল থেকে, যে হাওয়ার মধ্যেই
ফ্লাশ গ্রেনেড মারতে থাকে, যার ফলে সেখানে যেই আলোটা ছড়িয়ে যায় তখন আর কেউ চোখে দেখতে পারে না, সবাই বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে, ফ্লাশ গ্রেনেড আসলো কিভাবে। সোলজাররা বলছে তোমরা নিচে বসে যাও, কারণ কি এরপরে কি আসবে আমরা জানি না। তখন পার্ক জিনচিওল আরো কয়েকটি ফ্লাশ গ্রেনেড মারতে থাকে এবং স্মোক গ্রেনেডও মেরে দেয়। এর ফলে সেখানে অনেক ধোঁয়াও হওয়া শুরু করে, কেউ আর কোনো কিছু শুনতে পারে না। পার্ক জিনচিও কিমকে যেয়ে বলে যে অনেকদিন হয়েছে তোমার সাথে দেখা হয়নি, তোমার কাছে অনেক কিছুই আছে আমাকে বলার জন্য। আচ্ছা, এসব পরে বলো, বাইরে যাওয়ার রাস্তাটা কোনটা তুমি তো এটা জানো। কিন্তু আশেপাশের লোক তখন আর কোনো কিছু শুনতে পারে না সেই ফ্লাশ গ্রেনেড এবং স্মোক গ্রেনেডের জন্য। ইউনিট 5 কমব্যাক থেকে সেই লোকটা বলছে যে হে তুমি এখানে কি করছো। এটা বলার সাথে সে গুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে আরো একটি গ্রেনেড ফেটে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়। পার্ক জিনচুল বলতে থাকে যে সেন্স অনেক বেশি দরকারি, সোলজারদের সেন্স সবসময় প্রয়োজন হয়, এই সেন্সের ফলেই তাদের কনফিডেন্স আসে। আর এই সেন্সের ফলেই মানুষ বলতে পারে যে কিভাবে গানের থেকেও যেন ভয় না পাওয়া যায়। যাক, আমাদের অনেক লম্বা রাস্তা যাওয়া লাগবে, তাই চলো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। ইউনিট 5 এর লোকটা বলতে থাকে যে এই লোকটা কে আর এই লোকটা কি কথা বলছে। সে তখন আর কোনো কথাই শুনতে পারে না। ম্যানেজার কিম এবং পার্ক তখন জঙ্গল থেকে বের হওয়ার কথা চিন্তা করতে থাকে। ম্যানেজার কিম বলতে থাকে হ্যাঁ, আমরা প্যারাগ্লাইডারের মাধ্যমে বের হব। আন্ডারগ্রাউন্ডে যে সব রাস্তা ছিল সেই সব রাস্তা এখন বন্ধ হয়ে গেছে। আর আমার যে অবস্থা এখন, আমি সাঁতারও কাটতে পারবো না। আমি এখানে একটা প্যারাগ্লাইডার লুকিয়ে রেখেছি যেন এখান থেকে বের হতে পারি। আমাদের শুধু সেই জায়গায় যাওয়া লাগবে। পার্ক বলে যে না, আমার মনে হয় না এটা কোনো ভালো আইডিয়া তোমার, কারণ কি তোমার নিজের অবস্থাও দেখা দরকার। তখন পার্ক জিনচুল একটি বোটকে ব্রিজের পাশে নিয়ে আসে। ম্যানেজার কিম বলে যে এই যে এখানে। পার্ক তখন বলে তুমি এখানে অনেক কিছুই লুকিয়ে রেখেছো, যাক তাহলে এখান থেকে আমাদের বের হওয়া লাগবে। কিন্তু তখনই আরো অনেক সোলজার সেখানে চলে আসে। কিম তখন বলতে থাকে তারা অলরেডি এখানে এসে পড়েছে, চলো আমাদের এখান থেকে বের হওয়া লাগবে। তখন পার্ক বলে আমি তোমার গল্প শুনেছি। ম্যানেজার কিম বলে যে কি। পার্ক বলতে থাকে আমি তোমার গল্প শুনেছি যে কেন তুমি এখান থেকে জীবিত যেতে চাও। কিন্তু যদি এরকমই ঘটনা হয়ে থাকে তাহলে আমিও তোমার কাছ থেকে একটা ফেভার নিব, তুমি এখান থেকে চলে যাও আর তুমি চিন্তা করো না, আমিও জীবিত ফেরত আসবো। এটা বলার সাথে সাথে পার্ক সেই বোর্ডটাকে একটি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। কিম বলতে থাকে তুমি এখানে কি করছো, তাড়াতাড়ি এখান থেকে চলো। পার্ক বলে আমি জিনচোল পার্ক, একজন ট্রু ম্যান। আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমার কাছে জীবিত ফেরত আসবো। এরপরে পার্ক একটি গ্রেনেড তার হাতে নিয়ে সেটা ব্লাস্ট করে দেয়। কিম সেই ব্লাস্টের দিকে তাকিয়ে থাকে এবং আস্তে আস্তে সেই আলো কমতে থাকে। কিম তখনও দাঁড়িয়ে থাকে, কোনো কিছু আর বলে না। আর বুম বুম বুম, এটা বলে সে মিনজি ভয় পেয়ে যায়। মিনজি বলতে থাকে যে কি, আপনি এসব কি বলছেন। মিনজি জিজ্ঞাসা করে এখানে কতটুকু বাস্তব ছিল। পার্ক জবাব দেয় যে হিস্ট্রি তারাই লেখে যারা সবসময় জিতে যায়। তখন হানসো তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। পার্ক বলে তোমার যদি আমার কথার উপরে বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বাবাকে যেয়ে জিজ্ঞাসা করো যে এই কোড 66 এর মানে কি এবং এই সব লোক কারা যার সাথে তুমি দেখা করেছো আর তার পাস্টে কি হয়েছে। যাক, শোনো মিঞ্জি, তোমার না তোমার বাবার সাথে একটু ভালোভাবে আচরণ করার প্রয়োজন আছে, কারণ কি তুমি তার কাছে অনেক ভালোবাসার একজন মানুষ। প্লাস তুমি দেখতেই পারছো তোমার জন্য সে কিছু ডেঞ্জারাস লোকের সাথে কথা বলেছে, তাই আমরা কেউ জানি না যে সে এগুলো পূরণ করবে কিভাবে। যাক, তোমার বাবা মনে হয় কিছুদিনের জন্য একটু ব্যস্ত হয়ে যাবে আর আমিও এখানে আর কোনো কিছু করতে পারবো না। আমারও এইসব চিন্তা করে মাথা ঘুরাচ্ছে যে কিভাবে আমরা এসব পরিষ্কার করব। তখন কিছু পুলিশ অফিসার সেখানে চলে আসে আর বলে যে তুমি কি আমাদেরকে ডাক দিয়েছিলে, হে তোমরা তোমাদের হাত উপরে করো, এখানে কি হয়েছে। তখন সেখানে সবাই দাঁড়িয়ে থাকে। হানসো তখন মিঞ্জিকে ডাক দেয় আর মিঞ্জি জবাব দেয় যে জি। তখন হানসো জবাব দেয় যে তোমার জন্য তোমার বাবা অনেক কিছু করতে পারে। আমি সত্যি বলতে গেলে আমিও জানি না যে আমি আমার ছেলের জন্য এরকম করতে পারবো কিনা, কারণ আমার কোনো মেয়ে নেই। হয়তোবা আমার মেয়ে হলে তোমার মতো কিউট হতো। তখন ম্যানেজার কিম এসে মিঞ্জিকে জড়িয়ে ধরে এবং বলে আমি দুঃখিত যে জিনিসগুলো আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তোমার হয়তোবা এখন স্কুল ট্রান্সফার হওয়া লাগবে, তুমি অনেক কষ্ট করেছো এখানে তোমার বন্ধু বানানোর জন্য, কিন্তু সরি। মিঞ্জি বলে যে বাবা, তুমি কি কোনো গাধা, এগুলো এইসব এখন আর ম্যাটার করে না। মিঞ্জি তখন কাঁদতে থাকে। মিঞ্জি বলতে থাকে যে আর যাই হোক প্লিজ তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। কিন্তু ম্যানেজার কি বলে যে হ্যাঁ,
আমি তোমাকে আর কোনোদিনও ছেড়ে যাব না। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় যেখানে কিছু সময় পার হয়ে গেছে। মিঞ্জি থালা বাসন পরিষ্কার করছে এবং মনে মনে বলছে যে অনেক দিন পার হয়ে গেছে সেই দিনের পরে। আমি আর আমার বাবা এখন একটা হোস্টেলের মধ্যে থাকি। এভাবে আমাদের দিন পার হয়। সে কিছুদিন ধরে অনেক ব্যস্ত হয়ে গেছে, তাই আমি তাকে দেখতেও পারি না। যাক, অনেক কিছুই হয়েছে সেদিনের পরে, তাই হয়তোবা ক্লিন আপ করতে যেয়ে তার এরকম সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে সে একটা নতুন জবও পেয়ে গেছে। আমি শেষের বার শুনেছিলাম সেই সম্পর্কে। দৃশ্য দেখানো হয় যেখানে মিঞ্জি দাঁড়িয়ে আছে এবং হানসো কথা বলছে। হানসো বলছে যে কি কত বেশি? হানসো বলতে থাকে, হয় তাহলে এগুলো তোমার জন্য সহজ হবে না। হ্যাঁ, আমি জানি। ওই ম্যানটা এইভাবে সবসময় ডিল করে। ওই ম্যানটা সত্যি একটু অন্যরকম। কারণ কি, হয় সর্বপ্রথম এইসব ঘটনা যাওয়ার মেয়ে সম্পর্কে ছিল। এর মাধ্যমে সে তার কোম্পানি বন্ধ করে দেয় এবং এর পরবর্তীতে নিজেই সেই কোম্পানি কিনে নেয়। আর হ্যাঁ, তুমি মিঞ্জি সম্পর্কে কোনো চিন্তা করো না, আমি মিঞ্জির খেয়াল রাখবো। হানসো জিজ্ঞাসা করতে থাকে, তোমার সম্পর্কে কি? তুমি কি সেই নতুন জায়গায় যেয়েছো যেখানে সার্চও তোমাকে বলেছিল? কিম তখন জবাব দেয় যে না, আমি অলরেডি আমার রিসার্চ এইমাত্র শেষ করেছি, তাই আমি এখন যাচ্ছি সেই জায়গায়। আজকে আমার ইন্টারভিউ। এই জায়গাটা কাছেই ছিল, তাই আমি এখানে চলে এসেছি। হানসো জিজ্ঞাসা করে, তুমি কি মিঞ্জিকে এসব সম্পর্কে বলেছো? কিম জবাব দেয় যে তুমি দেখতেই পারছো যে আমি জানি না যে এখানে আমি কোন কাজ করব, তাই আমি। হানসো বুঝতে পারে এবং বলে, ও, বুঝতে পারছি। যাক, মিঞ্জি হয়তোবা একটু চিন্তা করবে। হানসো বলতে থাকে, আমি সেই জায়গা সম্পর্কে শুনেছি আর সেই জায়গাটা বলে অনেক ডেঞ্জারাস। যাক, তুমি তোমার ভালো চেষ্টা করো, ঠিক আছে? কারণ কি, তোমার একটা ভুল চিন্তা আর তোমাকে হয়তোবা সবাই মেরেও ফেলতে পারে। সেই কোম্পানির যেই হেড, সে একবারে নিচে থেকে চালু করেছিল এবং সব থেকে উপরে যেয়ে সেই এখন আছে। সে সত্যি অন্য এক লেভেলের মানুষ। তোমার আজ পর্যন্ত যে কয়টাই শত্রু ছিল তাদের মধ্যে তার স্থান সব থেকে অন্যতম। হ্যাঁ, আমি সার্চও থেকেও শুনেছি যে সেও তাকে কন্ট্রোল করতে পারে না। তখন হানসোর পাশে থেকে কেউ বলছে যে আমি বাসায় চলে এসেছি। হানসো বলে, ও, টেইওন, তুমি চলে এসেছো? যাক, তাহলে তুমি এখন যাও, আমি এখন রেখে দেই। ম্যানেজার কিমও বলে যে হ্যাঁ, ঠিক আছে, আমিও বিল্ডিং এর সামনে চলে এসেছি। আমি বিল্ডিং এর বাইরে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে ভিতরে ঢুকে যাই। এরই পরে ম্যানেজার কিম হালকা একটু সময় নিয়ে তারপর দরজাটা খুলে দেয়। আর এরই সাথে শুরু হয় ম্যানেজার কিমের নতুন জার্নি।